গল্পের বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য স্টোরিও হেডফোন ব্যবহারের পরামর্শ রইল। আর আরেকটা কথা, অনেক যাচাই বাছাই আর শ্রম দিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, কিন্তু মোড ভিউর 98% দর্শক আমাদের সাবস্ক্রাইব করছেন না। আমাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ। মৌমিতাকে আমার বাঁ হাতের 5 আঙ্গুলের আসল ব্যাপারটা খুলে বলিনি, কারণ খুলে বলাটা খুব সহজ নয়। কিন্তু ও যে বারবারই আমার বাঁ হাতের দিকে তাকায় সেটা আমি লক্ষ্য করেছি। এখনও দেখছি ও কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিতে দিতে আমার বাঁ হাতের দিকে চেয়ে আছে। আমি বাঁ হাতে সবসময় সাদা দস্তানা পরে থাকি, কাপড়ের দস্তানা। হাটবাটওয়ালা রেস্তোরাঁয় বেয়ারারা যেমন পরে থাকে, এখনও আমাদের টেবিলের আশেপাশে 2-3 জন বেয়ারা এরকম সাদা দস্তানা পরে আছে। মৌমিতাকে আজ ডিনার খাওয়াতে অর্কিডে নিয়ে এসেছিলাম। ইএম বাইপাসের ধারে এই অর্কিড রেস্তোরাঁটা মন্দ নয়। এখানে কোনো ধরনের নাচ গান নেই, তার বদলে শান্ত নিস্তব্ধ পরিবেশ। খুব হালকা সুরে খুশির মুড তৈরির মিউজিক চলছে। এসির তীব্রতায় প্রায় শীত করার মতো অবস্থা। বেশিরভাগ টেবিলই ভর্তি থাকলেও কারো কথা শোনা যাচ্ছে না। সবাই নিশ্চয়ই নিচু গলায় কথা বলছে, আমাদেরই মতো। একটা কথা জিজ্ঞেস করব? মৌমিতা হঠাৎ মাথার চুল ঝাঁকিয়ে বলল, করো। আমি জানতাম ও কি জিজ্ঞেস করবে। তুমি বাঁ হাতে সবসময় গ্লাভস পরে থাকো কেন? গ্লাভস নয়, গ্লাভ বলো। হেসে বললাম আমি, আমি তো শুধু বাঁ হাতে পরেছি, 2 হাতে পরিনি। তুমি আনসারটা এড়িয়ে যাচ্ছ। কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে লম্বা চুমুক দিয়ে বায়না সুরে ও বলল, বলো না, বলতে কোথাও প্রবলেম আছে? আমার মনটা হঠাৎ কেমন কেমন হয়ে গেল। প্রবলেম? ভালো কথাই বলছে মৌমিতা, প্রবলেম নেই আমার। এক হাতে দস্তানা পরে থাকি বলে অনেকের কাছেই আমাকে জবাবদিহি করতে হয়। কাউকে বলি এটা আমার এক বিচিত্র শখ, কাউকে বলি হোটেল ম্যানেজমেন্টে পড়ার সময় এই অভ্যেসটা ডেভেলপ হয়েছে, আবার কাউকে বা তিতিবিরক্ত হয়ে বলি আমার বাঁ হাতে স্কিন ডিজিজ। কিন্তু আসল ব্যাপারটা কি সেটা একজন ছাড়া কাউকে বলিনি, অন্তত এখনো। কৌতূহল থাকাটা দোষের নয়, সুতরাং মৌমিতার কোনো দোষও নেই। ব্যাপারটা ওর জানতে ইচ্ছে করতেই পারে, তাই ওর প্রশ্নের উত্তরে বললাম, মৌ, বলতে কোনো প্রবলেম নেই, তবে মানে এর পেছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। ও বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলল, তাই? তাহলে বলো প্লিজ। আমি বেয়ারাকে ডেকে বিল দিতে বললাম। তারপর মৌকে চাপা গলায় বললাম, এখানে নয়, গল্পটা তোমাকে গাড়িতে যেতে যেতে বলবো। ও খুব খুশি হলো। কোল্ড ড্রিঙ্কসের খালি গ্লাসটা একপাশে সরিয়ে রেখে বলল, ঠিক আছে চলো। বিল মিটিয়ে আমরা দুজনে উঠে পড়লাম। রেস্তোরাঁর কাচের দরজার কাছে এসে দেখি বৃষ্টি পড়ছে, তবে তেমন জোরে নয়। আমি আর মৌ দৌড়ে ছুটে চললাম গাড়ি লক্ষ্য করে। গাড়িতে গুছিয়ে বসার পর মৌ বলল, অনেক জোরে বৃষ্টি হচ্ছে তাই না? আমিও সম্মতি দিয়ে সিট বেল্ট বাঁধলাম। জানালার কাচ খোলাই ছিল, হালকা করে এসি চালিয়ে দিলাম জানালা বন্ধ করে। তারপর পার্কিং লট থেকে গাড়ি তুলে নিয়ে এলাম বৃষ্টি ভেজা রাস্তায়। আকাশে বিদ্যুৎ ঝলসে গেল এই পাশ থেকে ও পাশ, গুড়গুড় করে মেঘ ডাকলো। বৃষ্টির জন্য রাস্তা দেখতে অসুবিধে হচ্ছিল বলে ওয়াইপার চালিয়ে দিলাম। ড্যাশবোর্ডের ঘড়ির দিকে চোখ গেল, 8:39 বাজে। না, বেশি রাত হয়নি, ঘন্টা দুয়েকের মধ্যেই মৌকে বাড়িতে পৌঁছে দিলেই হবে। কিছুক্ষণের মধ্যেই একটা সাইড রোডে ঢুকে পড়লাম। এই রাস্তাটায় গাড়ি টাড়ি প্রায় নেই বললেই চলে, দোকানপাটও চোখে পড়ছে না। আলো বলতে রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টগুলো সোডিয়াম বাতি জ্বলছে। মৌমিতার দিকে তাকিয়ে বললাম, এই দস্তানার ব্যাপারে তোমার অনেক দিন ধরেই জানতে ইচ্ছে করছে তাই না? হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই এটা আমার কাছে এক বিশাল কিউরিসিটি। আজ কৌতূহল চাপতে না পেরে তোমাকে স্ট্রেট কাট জিজ্ঞেস করে ফেলেছি। হঠাৎ কি ভেবে ও বলল, তুমি কি মাইন্ড করলে? তাহলে থাক। ওহো, কি যে বলো, আমি কেন মাইন্ড করতে যাব? তোমাকে সবকিছু খুলে বলতে পারলে আমার খুব ভালোই লাগবে, কিন্তু আগে থেকেই বলে রাখছি, গল্পটা শুনলে তুমি কিছুতেই বিশ্বাস করতে পারবে না। মৌমিতা কিঞ্চিত অবাক হয়ে চুপ করে থাকলো, কিন্তু কিছুই বলল না। রাস্তার একটা বাঁক পেরিয়ে ঝোপ জঙ্গল ঘেঁষে গাড়ি দাঁড় করালাম। আমরা প্রায় সময় এরকম গাড়ি দাঁড় করিয়ে গল্প করি। গাড়ির চালে বৃষ্টির শব্দ হচ্ছিল, জানালার কাঁচ বেয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ছিল। ওয়াইপার দুটো প্রাণপণে উইন্ডশিলের জল সরাচ্ছিল। ওদের চলার তালে তালে মোটরের মিহি শব্দও হচ্ছিল। আকাশে বিদ্যুৎ ঝলসে উঠল, তারপরই মেঘের ডাক শোনা গেল। আমি গল্পটা বলতে শুরু করলাম। মৌ, তোমাকে কখনো বলা হয়নি, মানে আমার বাবা 1.5 বছর আগে মারা গেছেন, খুন হয়েছিলেন। সেই সময় কলকাতায় একটা জঘন্য সিরিয়াল কিলিং চলছিল, একের পর এক খুন করেই চলছিল লোকটা।
প্রথমে খুন করেছিল একটা 11 বছরের বাচ্চা মেয়েকে। না, শুধুই খুন করেছিল, অন্য কিছু করেনি। মেয়েটাকে গলা টিপে খুন করা হয়েছিল। খুনের পর মেয়েটার যা চেহারা হয়েছিল, মানে কাগজে যেসব ফটোগ্রাফ ছাপা হয়েছিল, সেসব দেখলে তুমি শিউরে উঠতে। মেয়েটার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল, ঠোঁটের করে জমেছিল ফেনা, আর জিভটা মরা ছাগলের জিভের মতো বাইরে বেরিয়ে ঝুলছিল। মেয়েটার মারা যাওয়ার আগের ছবি আর পরের ছবি পাশাপাশি ছাপা হয়েছিল কাগজে। দেখে মনে হচ্ছিল দেব শিশু আর পিশাচ। খুনির হাত তাকে এমনই বদলে দিয়েছিল। কাগজে দিনের পর দিন এই খুনের রিপোর্ট বেরিয়েছিল। তাতে পড়েছিলাম খুনি এত জোরে মেয়েটার গলা টিপে ধরেছিল যে থাইরয়েড বোন আর কর্টিলেজ বোন ভেঙে গিয়েছিল। এই যে গলা এইখানে, কণ্ঠমণি, মানে ইংরেজিতে অ্যাডামস অ্যাপেল যাকে বলে। না না, তোমায় শিউরে ওঠার মতো কোনো কারণ নেই। বললাম যে ব্যাপারটা 3 বছরেরও বেশি পুরনো। মেয়েটার নখের ভেতরে আঁশ মতন কিছু পাওয়া গেছিল। ফরেন্সিক রিপোর্টে জানা গেল সেগুলো পুরনো শুকনো কোনো চামড়ার অংশ, অর্থাৎ খুনি চামড়ার দস্তানা ব্যবহার করেছিল। না, কোনো রকম আঙ্গুলের ছাপটাপও পাওয়া যায়নি। পুলিশ ইনভেস্টিগেট করেও কিচ্ছু বের করতে পারল না। মেয়েটার খুনি ধরাই পড়ল না। দ্বিতীয় খুনটা হওয়ার পর পুলিশ নড়ে চড়ে বসল। এবারে খুনটা হলো মাঝবয়সী পুরুষের। খুনের স্টাইল ওই একই রকম, মার্ডার বাই ট্রায়াঙ্গুলেশন। এবারেও ভিকটিমের নখের নিচে চামড়ার ফাইবার পাওয়া গেল, অর্থাৎ সেই দস্তানা। প্রথমবারে যেমন খুনের মোটিভের কোনো খোঁজ পাওয়া যায়নি, এবারেও তাই। সব মিলিয়ে পুলিশ বেকুব বনে গেল। খুনি রয়ে গেল সবার চোখের আড়ালে। 3 নম্বর খুনটা হওয়ার পর পুলিশ বুঝতে পারল ব্যাপারটা সিরিয়াল কিলিং। মিডিয়া খুনির নাম দিল দস্তানা খুনি। ইংরেজি চ্যানেল আর খবরের কাগজ নাম দিল গ্লাভ কিলার। সারা শহর জুড়ে খুনির খোঁজ চলতে থাকলো। সবাই জোট বেঁধে দস্তানা পরা লোক খুঁজে বেড়াতে লাগলো। বুঝতেই পারছো, কলকাতা শহরে চামড়ার দস্তানার কোন কাজে লাগে। তাই দস্তানা পরা লোক খোঁজার কাজটাও বেশ সহজ, কিন্তু সেরকম কাউকেই পাওয়া গেল না। এদিকে খুনের ব্যাপারটা চলতেই থাকলো। 3 নম্বরের পর 4 নম্বর, 4 নম্বরের পর 5 নম্বর, আর 6 নম্বরের পরে শিকার হলেন আমার বাবা 7 নম্বরে। বাবা খুন হবার পরই সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা একেবারে বন্ধ হয়ে যায়। খুনি যেন হঠাৎই চলে যায় বনবাসে। কেউ কেউ বলল 7টা খুন করাটাই লোকটার টার্গেট ছিল। আবার কেউ বা বলে ভয় পেয়ে খুনি গা ঢাকা দিয়েছে, কারণ গোটা শহরে লোক সাবধান হয়ে গেছে। তাছাড়া সবাই এমন হন্যে হয়ে দিনরাত দস্তানা পরা লোকের খোঁজ করছে যে নতুন খুনের ভিকটিম খুঁজে পাওয়াই মুশকিল। তাকে খুন করা তো অনেক পরের ব্যাপার। বাবা খুন হবার পর আমি অনাথ হয়ে গেলাম, কিন্তু সবাই হাঁপ ছেড়ে বাঁচল, কারণ সাইকোপ্যাথ খুনি সিরিয়াল কিলিং বন্ধ হয়ে গেল। এতে সমস্যা মিটলেও নতুন কিছু প্রশ্ন উঠে এলো পুলিশের সামনে। আমার বাবা খুন হয়েছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে, মানে এলাকার বাউন্ডারি ওয়ালের কাছাকাছি ঝোপের মধ্যে বাবার ডেড বডিটা পড়েছিল। শুনলে তোমার অবাক লাগবে মৌ, বাবাকে কিন্তু গলা টিপে খুন করা হয়নি। ধারালো অস্ত্র দিয়ে পাগলের মতো কোপানো হয়েছিল বাবাকে। ছত্রখান হওয়া ডেড বডিটা পড়েছিল ঘাসের উপরে, মুখটা ধারালো ফলার কোপে শতছিন্ন। হাতের আঙ্গুলগুলো শরীর থেকে আলাদা হয়ে এখানে সেখানে পড়েছিল। বাঁ হাতটা কাঁধের কাছ থেকে প্রায় খুলে এসেছিল। সে এক বীভৎস ব্যাপার। বাবার পকেটে পাওয়া ক্রেডিট কার্ড থেকে পুলিশ পরিচয় আর ঠিকানার খোঁজ পায়। আমি বাবাকে শনাক্ত করতে পেরেছিলাম হাতের একটা আংটি দেখে, আর ডান হাঁটুর নিচে একটা কাটা দাগ দেখে। আইডেন্টিফাই করার পর আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এবার তোমাকে প্রশ্নগুলোর কথা বলি। প্রথমত, বাবাকে গলা টিপে খুন করা হয়নি, ফলে খুনের কায়দাটা সিরিয়াল কিলারের স্টাইলের সাথে মিলছে না। কেন খুনি হঠাৎ স্টাইল বদলাতে গেল? দ্বিতীয়ত, মার্ডার স্পটে একটা কালো চামড়া দস্তানা পাওয়া যায়। রক্তমাখা দস্তানা ছুরির কোপে টুকরো টুকরো হয়ে গেছে। দস্তানার রক্তের সঙ্গে বাবার রক্ত মিলে গিয়েছিল। এই দস্তানাটি কি খুনির দস্তানা হতে পারে? তৃতীয়ত, খুনের ধরনটা এমনই যে পুলিশের মনে হয়েছে খুনটা প্রতিহিংসা বা আক্রোশ থেকে করা হয়েছে। প্রচণ্ড আক্রোশ না থাকলে কেউ এভাবে খুন করে না। তাহলে সিরিয়াল কিলার হঠাৎ এত আক্রোশ দেখালো কেন? পুলিশ একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাইছিল, কিন্তু তাতে একটি মাত্র বাধা ছিল। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ কি সেই সিদ্ধান্ত আর কি সেই বাধা। যাকগে, আমিই বলছি। পুলিশের সেই সিদ্ধান্ত হলো আমার বাবাই সেই সিরিয়াল কিলার। খুন হওয়া কোনো ভিকটিমের রিলেটিভ বা বন্ধু বান্ধব প্রতিহিংসায় আক্রোশে বাবাকে ওরকম বিভৎসভাবে খুন করেছিল। আর এই সিদ্ধান্তের পথে বাধা হলো খুঁজে না পাওয়া বাঁ হাতের দস্তানা। দস্তানাটা পুলিশ কেন খুঁজে পায়নি জানো? ওটা আমি নিয়ে এসেছিলাম। প্রথম দিকে অন্ধকারে পুলিশ ভালো করে জায়গাটা সার্চ করতে পারেনি।
হয়তো বাবার সঙ্গে খুনি বা খুনিদের ধস্তাধস্তির সময় দস্তানাটা দূরে কোথাও ছোপের মধ্যে পড়ে গিয়েছিল, তাই ওরা সেটা দেখতে পায়নি। খুনের পরদিন দুপুরে গোয়েন্দারা লোকজন নিয়ে এসে জায়গাটা তন্ন তন্ন করে সার্চ করে, কিন্তু ওটার খোঁজ পায়নি। কারণ সেদিন ভোরবেলা কনস্টেবলদের চোখে ধুলো দিয়ে দস্তানাটা আমি খুঁজে বের করি। ঘন ঘাসের জঙ্গলের মধ্যে ওটা লুকিয়েছিল। ওটার গায়ে কোনো ছুরির কোপ ছিল না, শুধু দু এক জায়গায় শুকনো রক্ত লেগেছিল। দস্তানাটা বাড়ি নিয়ে এসে আমি লুকিয়ে রাখলাম। বাবার শোক ভুলতে আমার কয়েক মাস লেগে গিয়েছিল। আমি বেশ বুঝতে পারছিলাম পুলিশের সন্দেহ ঠিক, আমার বাবাই সেই সিরিয়াল কিলার। না না মৌ, তোমায় আপসেট হওয়ার কিছু নেই। আফটার অল ট্রুথ ইজ ট্রুথ। সিরিয়াল কিলার লোকটা যে আমার বাবা, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। বহু সিরিয়াল কিলারই ফ্যামিলি ম্যান ছিল, মানে ওরা কারো না কারো বাবা ছিল। এবারে আমার ব্যাকগ্রাউন্ডটা আরও একটু বলি। আমার মা ছোটবেলায় মারা গিয়েছিলেন, তাই মাকে আমার ভালো করে মনে নেই। কিন্তু মায়ের সম্পর্কে বাবা খুব বাজে বাজে কথা বলতেন। প্রথম প্রথম আমার খারাপ লাগতো, কিন্তু পরে একই ধরনের কথা রোজ রোজ শুনতে শুনতে ব্যাপারটা গা সওয়া হয়ে এসেছিল। কে জানে, হয়তো বাবার অভিযোগগুলো বিশ্বাস করতেও শুরু করেছিলাম। বাড়িতে মায়ের কোনো ফটো ছিল না, বাবা রাখেননি, তাই আমি আজও জানি না আমার মাকে কেমন দেখতে ছিল। এই শূন্যতা নিয়েই আমি বড় হয়েছি মৌ। আমার বাবা এমনিতে শান্ত মানুষ হলেও হঠাৎ হঠাৎ হিংস্র হয়ে উঠতেন। ঘরের জিনিসপত্র পাগলের মতো ভাঙচুর করতেন। আমার মরা মাকে চেঁচিয়ে চেঁচিয়ে নোংরা গালিগালাজ করতেন। বাবার একটা ব্রিফকেস ছিল। ব্রিফকেসটা খুলে আমি কয়েকটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছিলাম। মেয়েদের মাথার ক্লিপ, ছেলেদের দুটো রিস্ট ওয়াচ, 3টে আংটি, একটা চামড়ার বেল্ট। জিনিসগুলো দেখে মনে হলো ওগুলো ভিকটিমদের গা থেকে বাবা খুলে নিয়েছেন, মানে জিনিসগুলো মার্ডার সুভেনির। সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা অনেক নিউজ পেপারেই বেশ বড় করে দিনের পর দিন বেরিয়েছিল। বাবার ওই ব্রিফকেসে তার কাটিংগুলো আমি পেয়েছিলাম। সেগুলো বারবার করে খুঁটিয়ে পড়ে ভিকটিমদের হারানো কয়েকটা জিনিসের কথা জানতে পারলাম। আশ্চর্য হয়ে গেলাম, হারানো জিনিসগুলো বাবার ব্রিফকেসেই রয়েছে, সুতরাং সন্দেহের আর কোনো জায়গা রইল না। এবার তোমাকে দস্তানাটার কথা বলি। প্রায় 8 মাস আগের কথা। বাবার দস্তানাটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম, আর ভাবছিলাম এর ভেতরে একটা খুনির হাত বাস করত, আর সেই হাতটা আমার বাবার হাত। গ্লাভসটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ কি খেয়াল হলো আমি ওটা বাঁ হাতে পরে ফেললাম। সঙ্গে সঙ্গে কি যে হলো তোমায় ঠিক বুঝিয়ে বলতে পারবো না। আমার বাঁ হাতের আঙ্গুলের ডগাগুলো যেন হাই ভোল্টেজের শক খেলাম। বাঁ হাতের প্রতিটি শিরা চিনচিন করতে লাগলো। অসহ্য জ্বালায় আমি ছটফট করতে লাগলাম। ছটফট করতে করতে বেসামাল হয়ে ছিটকে পড়ে গেলাম চেয়ার থেকে। আমার পায়ের লাথিতে টেবিলটা উল্টে গেল, আর সঙ্গে সঙ্গে টেবিলে থাকা সমস্ত জিনিসপত্র ফ্লোরে ছড়িয়ে পড়ল। হাতের অসহ্য জ্বালাটা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি মরিয়া হয়ে দস্তানাটা টেনে খোলার চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্য, ওটা কিছুতেই খোলা যাচ্ছিল না। ওটা সিমেন্টের ঢালাইয়ের মতো আমার হাতে একেবারে সেটে গেছে। মেঝেতে পড়ে আমি হিস্টেরিয়া রোগীর মতো হাত পা ছুটছিলাম আর গ্লাভসটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারলাম না। হাতের জ্বালা পোড়াটা এত বাড়তে লাগলো যে একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, টের পেলাম জ্বালাটা আর নেই। কোনো রকমে উঠে টিউবলাইটটা জ্বেলে দিলাম। তারপর তাকালাম আমার বাঁ হাতের দিকে। কবজি থেকে আমার হাতের পাঞ্জা, আঙ্গুল সব কালো চামড়ায় ঢাকা, এমনকি হাতের তালুর রঙও কালো হয়ে গেছে। তবে দস্তানাটাকে আর দস্তানা বলে চেনা যাচ্ছে না, ওটা যেন আমারই হাতের চামড়া হয়ে গেছে। কারণ কালো চামড়ার তালুতে হাতের রেখাগুলো আবছাভাবে দেখা যাচ্ছিল। নখগুলোর আকার বোঝা গেলেও সেগুলো রং আর চরিত্র বদলে গেছে। কি আশ্চর্যভাবেই না আমি একটা কালো হাতের মালিক হয়ে গেলাম। হতবম্ব হয়ে হাতটার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎই শুনলাম একটা কর্কশ স্বর, এইবার তুই উপযুক্ত হয়েছিস বাবা। আমার অসম্পূর্ণ কাজ তুই শেষ করবি। যারা ঘোর পাপী, দুশ্চরিত্র, ব্যভিচারী, তাদের সবাইকে তুই শাস্তি দিবি। আমার সব শক্তি তোকে দিলাম। আবার এক প্রস্থ জ্বালা যন্ত্রণা, ছটফটানিয়া চিনচিনে ব্যথা। তারপর কিছুটা সময় কেটে যেতেই আমি চেতনা ফিরে পেলাম। টের পেলাম অদ্ভুত এক আনন্দ আর তৃপ্তিতে আমার মনটা টকবক করছে। তবে সমস্যা একটা হলো, আমার এই কালো রঙের বাঁ হাতটা দেখে কৌতূহলী লোকজন স্বাভাবিকভাবেই বিরক্ত করে মারবে। তাই সবাইকে তো আর এই গল্প বলা যায় না। তাই আমি সবসময় বাঁ হাতে সাদা দস্তানা পরে থাকি। লোকে আমাকে হয়তো রেস্তোরাঁর বয় বেয়ারা ভাবে। তা ভাবুক, অন্তত পাগল করা কৌতূহলের হাত থেকে তো আমি রেহাই পাবো। কি বলো? আমার গল্প শেষ হতেই মমিতা খিলখিল করে হেসে উঠল। তুমি ফ্যান্টাস্টিক, কোনো জবাবই নেই তোমার। এই অন্ধকার, এই অল্প আলো, এই বৃষ্টি,
মাঝে মাঝে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি। এর চেয়ে আইডিয়াল পরিবেশ আর কি হতে পারে বলো? তোমার দস্তানার গল্পটা বানিয়েছো দারুণ। এবারে প্লিজ রিয়েল স্টোরিটা বলো। কথা বলতে বলতে আমার দিকে ঝুঁকে পড়েছিল মৌ। আমি বারবার ওকে বোঝাতে চেষ্টা করলাম, বলতে চাইলাম যে আমি যা বলছি সেটাই আসল ঘটনা। কিন্তু কে শোনে কার কথা? বৃষ্টি কিছুটা কমে এলেও মেঘের ডাকাডাকি চলছিল। আমি জানালা দিয়ে আকাশের দিকে একবার তাকালাম, আর ঠিক তখনই মৌ একটানে আমার হাত থেকে সাদা দস্তানাটা খুলে নিয়েছে। আমি চমকে ওর দিকে তাকিয়ে দেখি ওর মুখের রং সাদাটে হয়ে গেছে। ও গোল গোল চোখ করে তাকিয়ে আছে আমার কালো রঙের বাঁ হাতটার দিকে, কালো রঙের 5টা আঙ্গুলের দিকে। আমি নিচু গলায় বললাম, প্রথম মেয়েটাও তোমার মতো ছিল, ওর নাম ছিল জিনিয়া। সেও তোমার মতো গল্পটা বিশ্বাস করতে চায়নি, তাই বাবা ওকে শাস্তি দিতে বলল। মৌমিতা আর কোনো কথা বলতে পারছিল না, শুধু আমার কালো হাতটার দিকে তাকিয়েছিল। এমন সময় আমার কালো হাতের আঙুলগুলো মাকড়সার পায়ের মতো নড়ে উঠল, আর কর্কশ গলায় হাতটা বলে উঠল, বাবা, আর দেরি করা ঠিক হবে না। তোর গাড়িটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, নে চটপট কাজ সেরে নে। বাবার আদেশ অমান্য করি কেমন করে? আমার বাঁ হাতের আঙ্গুলগুলো যখন সাঁড়াশি হয়ে মৌমিতার গলায় চেপে বসল, তখনও ও অবাক চোখে আমার দিকে তাকিয়ে। ব্যাপারটা কিছুতেই ও বিশ্বাস করতে পারছে না। জিনিয়াও বিশ্বাস করতে পারেনি, মৌমিতাও পারল না। আর পরের মেয়েটা কি বিশ্বাস করতে পারবে?